আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চারা, কি অবস্থা তোমাদের? আজ রক্ত ও সঞ্চালন এই অধ্যায়ের প্রথম ও অতি গুরুত্বপূর্ণ লেকচারে স্বাগত তোমাকে। ভাইরা, এই রক্ত আমাদের শরীরের জন্য যতটা ইম্পর্টেন্ট তেমনই ইম্পর্টেন্ট এই রক্ত একাডেমিক এবং অ্যাডমিশন পরীক্ষার জন্য। এই রক্ত অধ্যায় থেকে প্রত্যেক বছর তুমি মেডিকেল বলো, ঢাকা ইউনিভার্সিটি বলো, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, জিএসটি, এগ্রি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন প্রত্যেক বছরই আসে। এই জন্যই আমরা এবার এই অধ্যায়টা খুব ডিটেইলসে আলোচনা করব, খুব ডিটেইলসে পড়ব, যেন তোমার একেবারে একাডেমিক অ্যাডমিশন সকল পড়ে কমপ্লিট হয়। আর দেরি না করে কি করো, দ্রুত খাতা নিয়ে বসে পড়ো, ঠিক আছে ভাই? আমরা অ্যাক্টিভলি লেকচার করব। হ্যাঁ, এই লেকচারের পর আমরা এখানেই মুখস্থ করব, খুব বেশি সময় নিব না, জাস্ট এখানেই মুখস্থ করব। দু একটা ইনফরমেশন এক্সট্রা থাকবে যেগুলো তোমার বইয়ে নাই, অন্য কোনো বইয়ে আছে, সেগুলো তুমি নোট করবা, ঠিক আছে ভাই? শুরু করি। ব্লাড এন্ড সার্কুলেশন। ভাই, রক্ত নিয়ে আলোচনা করা, রক্ত আলোচনা না, মূলত রক্ত নিয়ে গবেষণা করা, তাই না? রক্ত সম্পর্কে জানা, রক্তের রোগ নিয়ে গবেষণা করা, এই যে বিষয়টা, এই বিষয়টাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি বলা হয় জানো ভাইয়া? হেমাটোলজি। একে বলা হয় হেমাটোলজি। গ্রিক একটা ওয়ার্ড ছিল ভাই, হেইমা। এই হেইমা ওয়ার্ড কথার মানে রক্ত, বুঝছো? হেইমা এখান থেকে আসছে, হেমাটোলজি। তুমি হিম এই ওয়ার্ডটা যেখানেই পাবা সেখানে মানে হচ্ছে রক্ত। তারপরে আমরা আসি, এই হেমাটোলজি মূলত কি আসলে? এটা হচ্ছে আমাদের শরীরে, এটা আলোচনা করার দরকার নেই, নিচে আসো। এই আমাদের শরীরে যে রক্ত সংবহিত হয়, তাই না? আমাদের শরীরে বল, যেগুলো স্তন্যপায়ী দেখো, ভার্টিব্রা, তাদের তো ব্লাড থাকে। এই যে ভার্টিব্রেট বলতে, হ্যাঁ, তাদের ব্লাড থাকে। এই যে ব্লাডটা আমাদের শরীরে কিভাবে মুভ করে, এটি আলোচনা করা হয় সার্কুলেশন। কিভাবে তোমার সার্কুলেট করে, একটা বাহিকার মধ্য দিয়ে মুভমেন্ট করে, জাস্ট এই বিষয়টা। তাহলে আমরা এটাকে বলি সংবহন তন্ত্র বা সার্কুলেটরি সিস্টেম। এই যে সংবহন তন্ত্র, এটা আমাদের শরীরে কয়টা আছে ভাইয়া? দুইটা। সংবহন তন্ত্র মূলত দুই ধরনের। সংবহন তন্ত্র দুই ধরনের, একটা হলো লিম্ফ্যাটিক সংবহন তন্ত্র বা লসিকা সংবহন তন্ত্র, আর একটা হচ্ছে ব্লাড বা রক্ত সংবহন তন্ত্র। এখন আমরা আরেকটা ইনফরমেশন জানবো, এই রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কোন বিজ্ঞানী জানো? একজন ব্রিটিশ বিজ্ঞানী, যার নাম হলো উইলিয়াম হার্ভে। 1628 সালে উইলিয়াম হার্ভে, তোমার জানা দরকার নাই, এখন আসো। এই উইলিয়াম হার্ভে সর্বপ্রথম এই সার্কুলেশন বা ব্লাড সার্কুলেশন সম্পর্কে ধারণা দেন। মানে এইটা একটু মিস্টেক বা বইয়ে দেওয়া আছে, আমরা এই বিষয়টাকে মনে রাখবো। কিন্তু মূলত এই সার্কুলেটরি ফিজিওলজি এর ফাদার বা জনক, এটা নিয়ে গবেষণা করেছে আর অনেক আগে 1236 সালে একজন মুসলিম বিজ্ঞানী। ভাইয়া, একজন মুসলিম বিজ্ঞানী, তার নাম হয় ইবনে নাফিস। তোমার জানা লাগবে না, কোনো বই দেওয়া নাই, কিন্তু তুমি যদি গুগলে সার্চ করো দ্য ফাদার অফ সার্কুলেটরি ফিজিওলজি, তাহলে পাবা ইবনে নাফিসের কথা। তোমার উইলিয়াম হার্ভে 1628 সালে, আর অনেক আগে, কত ভাইয়া? তোমার 1236 খ্রিস্টাব্দে সার্কুলেটরি ফিজিওলজি একটা বই লিখছিলেন উনি। একটা না, আসলে একটা বইয়ে এই বিষয়টা আলোচনা করছিলেন। এই বইটা অনেক পরে পাওয়া গেছে আর কি। তুমি মিশরের একটা হসপিটাল আল-মানসুরি নাম শুনবো, ওই হসপিটালে চিকিৎসক ছিলেন ইবনে নাফিস। যাই হোক, আমাদের এত কিছু জানার দরকার নাই, আমরা এই নামটাই মনে রাখবো, উইলিয়াম হার্ভে। মুসলিম বিজ্ঞানী আবিষ্কার করছে, এই জন্য কি মনে রাখিনি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পড়লাম? মাত্র দুইটা ইনফরমেশন। রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন উইলিয়াম হার্ভে। সংবহন তন্ত্র কয় ধরনের, কয়টা আছে আমাদের শরীরে? দুইটা, একটা লসিকা সংবহন তন্ত্র আর একটা রক্ত সংবহন তন্ত্র। তারপরে আসো আমরা রক্ত সম্পর্কে সাধারণ কিছু কথা জানবো। ভাই, এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসে, প্রত্যেক বছরই প্রায়। মেডিকেলের জন্য ফেভারিট টপিক আমি বলে দিচ্ছি ভাই। দেখো, রক্তের উৎপত্তি কোথায়? ভ্রূণীয় মেসোডার্ম থেকে। তুমি যদি ভ্রূণের যে স্তর তিনটা চিনি, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, তাহলে রক্তের উৎপত্তি কোথায় হবে? ভ্রূণীয় মেসোডার্ম থেকে। এটুকু তোমার মনে রাখাই লাগবে, ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপত্তি। রক্ত কি হয়? একটা কলা বা টিস্যু। কি ধরনের কি টিস্যু? যোজক টিস্যু। কেমন ধরনের যোজক টিস্যু হয়? তরল যোজক টিস্যু। তাহলে রক্ত হলো তরল যোজক টিস্যু। এখন কোশ্চেন ভাইয়া, আমাদের শরীরে কত ধরনের টিস্যু আছে আমরা কি জানি? আমরা অনেকেই জানি, একটা পড়ে আসছিলাম
চার ধরনের টিস্যু আছে, একটু মনে মনে করে দিই তোমাদের। যেমন যোজক টিস্যু ছিল, পেশি টিস্যু ছিল, স্নায়ু টিস্যু ছিল, আর কি ছিল ভাইয়া? তোমার আবরণী টিস্যু। চার ধরনের: যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু, আবরণী টিস্যু। তুমি এইখান দেখো হ্যাঁ, তরল যোজক কলা বা তরল কথা উল্লেখ আছে, তার মানে এর এগেইনস্টে কঠিন কিছু একটা আছে। তুমি বলো, যেহেতু তরল যোজক কলা তার মানে কঠিন যোজক কলা বড় কিছু একটা আছে, সেটা কি? দেখো তো, অস্থি তরুণাস্থি। ঠিক আছে ভাইয়া, আমরা এখানে আছি। তাহলে রক্তের উৎপত্তি যদি মেসোডার্ম হয়, তাহলে তরল যোজক কলা আর কি আছে? লিম্ফ। এটার উৎপত্তি কোথায়? মেসোডার্ম। লিম্ফ কি তরল যোজক কলায়? যেহেতু এরা দুইটা তরল যোজক কলা, তার মানে এগেইনস্টে কঠিন কিছু আছে, অবশ্যই আছে। তাহলে সেটা কি? অস্থি তরুণাস্থি। তাদের উৎপত্তি কোথায়? গ্রহীয় মেসোডার্ম। তাহলে দেখো আমরা দুইটা ইনফরমেশন কানেক্ট করে ফেললাম। পরে আসো পরিমাপ। পরিমাপ কত ভাইয়া? 5 থেকে 6 লিটার। এখন তুমি আসো ভাইয়া, একজন 50 কেজি ওজনের মানুষ তার 5 থেকে 6 লিটার, একজন 100 কেজি ওজনের মানুষ তার 5 থেকে 6 লিটার। এটা কি হয়? তাই না? একটু বৈষম্য দেখা যাচ্ছে না? এই কারণে আমরা সেটা পার্সেন্টেজ নিয়ে আসবে আর কি। কত? 7 থেকে 8% মূলত 5 থেকে 6 লিটার যে এই পরিমাপগুলো দেওয়া আছে, এগুলো তোমার 70 কেজি অংশ হিসাব করে, 70 কেজি, 70 কেজি। ওকে, তাহলে দেখো তো 7 to 8%, 5 to 6 লিটার অথবা 7 to 8%, বা স্পেসিফিকলি 8%। তারপর যদি আমি আসলে রক্তের পিএইচ কত, দেখো তো পিএইচ কত হয়? 7.35 থেকে 7.45। তার মানে স্লাইটলি বেসিক, মানে হালকা ক্ষারীয়। ঠিক আছে না? 7.35 থেকে 7.45, এভারেজ 7.4। আমরা জানি এই যে রক্তের যে পিএইচটা, এটা ধর এই রেঞ্জে মেইনটেইন থাকা লাগে। মানে এর চেয়ে বেশি হওয়া ক্ষতিকর, এর চেয়ে কম হওয়াটা ক্ষতিকর। একেবারে ফিক্সড না, বাফার এখানে হয় না 7.4। এইটাই কনস্ট্যান্ট থাকে ট্রাই করে। অনেক সময় পয়েন্ট একটু এদিক সেদিক হয় আর কি, এই জন্য রেঞ্জটা 7.35 থেকে 7.45। কিন্তু কখনো কখনো এমন হতে পারে যে রক্তের পিএইচ একটু বেড়ে গেছে, দেখো 0.5 যদি এসে যায় সেদিক হয়, মানে 0.5 পরিমাণ পিএইচ যদি বাড়ে অথবা কমে, তাহলে লেথাল অবস্থা পৌঁছে যায়, মানে মানুষ মারা যেতে পারে। দেখো 7.4 থেকে 0.5 যোগ করা কত হবে? 7.9। এই পিএইচটা 0.5 বেশি হলে এই পিএইচ এর কারণ বলতো কি? অ্যালকালোসিস। দেখো রক্তের পিএইচ যদি এমন হয়, আমি এখানে লিখি, রক্তের পিএইচ যদি এমন হয় যে 7.9, তাহলে কন্ডিশন কি? এটা অ্যালকালোসিস। অ্যালকালোসিস। আর রক্তের পিএইচ যদি এমন হয় 0.5 কমে 6.9, এটা 7.9 না 7.8 এর মতো আর কি। 6.9 যদি হয়, তাহলে আমরা সেটাকে বলবো অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস, অ্যাসিডের দিকে। হ্যাঁ, ওকে। এই দুইটাই কিন্তু লিথাল অবস্থা, মানে লিথাল মানে আমরা জানি না, লিথাল ডেথ। লিথাল কথা মানে তো মারাত্মক, মারা যেতে পারে এই অবস্থা, মৃত্যু এখন পৌঁছে যায়। দেখো 7.4, এটা হলো অ্যাসিডোসিস। তার মানে পিএইচ, রক্তের পিএইচ কত হয়? 7.35 থেকে 7.45। এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, রক্ত কেমন? রক্ত ক্ষারীয়। কেমন ক্ষারীয়? ঈষৎ ক্ষারীয়। আসছিল ভাই মেডিকেলে। তাপমাত্রা কত ভাই? 36 to 38 ডিগ্রি সেলসিয়াস। মানে এর শুধু রক্তের তাপমাত্রাই না, আমাদের দেহের তাপমাত্রা এটাই। তাই না? আমরা এন্ডোথার্মিক, তাপমাত্রা ভিতর থেকে কি হয়? নিয়ন্ত্রিত হয়। এর চেয়ে বেশি হওয়া সমস্যা, কম হওয়া যাবে না, মানুষ মারা যাবে। তারপর আসে রক্ত আপেক্ষিক গুরুত্ব কত? আপেক্ষিক গুরুত্ব মানে পানির তুলনায় কত গুণ ঘটে ভাই? 1.065। বা এটা আরেকটা মেজারমেন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে 1060 কেজি পার মিটার কিউব, অর্থাৎ প্রতি ঘনমিটার রক্তের ওজন কত? 1060 কেজি। মাঝদা আমার বই দেওয়া আছে। আর পানির ওজন কত হবে? 1000 কেজি। অল্প, খুব বেশি না, বিশুদ্ধ পানির চেয়ে অল্প একটু ভারী। সান্দ্রতা, সান্দ্রতা কথার মানে হচ্ছে আঘাত, রেজিস্ট্যান্স। তার ভিতরে কোন সাবস্টেন্স মুভ করার সময় কত জোরে টেনে ধরতে পারে। তুমি চিন্তা করো ভাই একটা বিষয়, পানিতে মানে পানির একটা গ্লাসে উপরে যদি তুমি কয়েন ছেড়ে দাও, তো সেই কয়েনটা যত দ্রুত গ্লাসের নিচে পৌঁছাবে, একটা মধুর গ্লাসে ওই কয়েনটা ছাড়ে তত দ্রুত পৌঁছাবে?
না ভাই সময় নেবে, একটু বেশি সময় নেবে, নাও পৌঁছাতে পারে, বেশি সময় নেবে। কারণ কি ওটা আঘাত তো বেশি বা রেজিস্ট্যান্স বেশি, তার ভিতরে কোনো কিছু পাসপোর্টে চাইলে টেনে ধরতে পারে। এটাই হলো সান্দ্রতা, কে কত বেশি আটকাইতে পারে, টেনে ধরতে পারে, তাই না, আকর্ষণটা বা আঘাত। তাহলে এই সান্দ্রতা কত ভাই 4 to 6। সহজ কথা, পানির তুলনায় গড়ে কত ভাই 5 গুণ বেশি সান্দ্রতা, পানির তুলনায় কত গুণ বেশি 5 গুণ বেশি। যেহেতু সান্দ্রতা সঠিকভাবে মনে করে দেই, রক্ত হচ্ছে এমন একটা তরল যে তোমার নিউটনের যে সান্দ্রতা সূত্র আছে, নিউটনের সান্দ্রতা সূত্রটা মনে আছে তোমাদের? না থাকলে সামনে পড়বা। সূত্রটা কি ছিল ভাইয়া? F = ছিল ইটা a dv by dy। এই যে নিউটনের যে সান্দ্রতা সূত্র, এই সূত্রটা মেনে চলে না। ওকে, শুধু রক্তই কি মেনে চলে না এমন না ভাই, আরো অনেক আছে, যেমন বাটার আছে, রক্ত আছে, শ্যাম্পু আছে, আর অনেক তরল আছে যারা নিউটনের সূত্রটা মেনে চলে না। ওকে, তাহলে আমরা এই কয়েকটি ইনফরমেশন পড়বো, যেমন কি ব্রোমিও মেসোরন থেকে তরল যোগ করার পরিমাণ 5 থেকে 6 লিটার বা 7 to 8%, 7.4 36 to 38 টেম্পারেচার, আপেক্ষিক গুরুত্ব, সান্দ্রতা 5, পানির তুলনায় 5 গুণ বেশি, আর 4 থেকে 6। বাস আমরা বেসিক কথা বলতে এইটুকু শেষ করে ফেলবো, ঠিক আছে না? আমরা তারপরে আসবো এই বাকি অংশটা। এখন দেখো, তোমার এইটুকু কিন্তু মনে রাখা লাগবে, যা পড়ছি অবশ্যই অবশ্যই মনে রাখা লাগবে। তারপরে আমরা আসি এই যে রক্তটা, এই রক্তটা তৈরি হয় কোথা থেকে, কিভাবে তৈরি হয়, আমরা একটু আলোচনা করব। বা রক্ত তৈরির যে প্রক্রিয়া, তার নাম কি? হেমাটোপয়েসিস। রক্ত তৈরির প্রক্রিয়া, এটার নাম হলো ভাইয়া হেমাটোপয়েসিস। আমরা শুরুতে বলে আসছিলাম হিম মানে রক্ত, পয়েসিস কথা মানে যে পয়েসিস, এটা মানে হলো তৈরি হওয়া। দেখো পয়েসিস জেনেসিস দুইটা কথার মানে তৈরি হওয়া। পয়েসিস আসবে রক্ত ও রক্তকণিকার ক্ষেত্রে, জেনেসিস বাকি সকল ক্ষেত্রে। যেমন হেমাটোপয়েসিস রক্তকণিকা তৈরির প্রক্রিয়া, ইলেকট্রোপয়েসিস, লিউকোপয়েসিস, মায়োলোপয়েসিস, এগুলো সবই রক্ত, আমরা একটু পরে পড়বো। তারপর দেখো, যেমন মনে করো স্পারমাটোজেনেসিস, জেনেসিস দেখো শুক্রাণু তৈরির প্রক্রিয়া, ওজেনেসিস, লিম্ফোজেনেসিস। তারপরে আমরা পড়বো গ্লাইকোজেনেসিস। দেখো এখানে জেনেসিস মানে কি? প্রক্রিয়া, কিন্তু রক্তের বাইরে সকল ক্ষেত্রে জেনেসিস, রক্তের ক্ষেত্রে আসলে কি আসবে? পয়েসিস। যেমন হেমাটোজেনেসিস না, হেমাটোপয়েসিস। ওকে, দেখি হেমাটোপয়েসিস প্রক্রিয়ায় রক্ত তৈরি হয়। তারপরে আমরা আসি এইচএসসি বা এইচএসসিটা কি আসলে? এই এইচএসসিটা হলো হেমাটোপয়েটিক স্টেম সেল, বুঝছো না? হেমাটোপয়েটিক স্টেম সেল, এটা হলো স্টেম সেল। তোমরা যারা হাইড্রা পড়ে আসছো, হাইড্রা এক ধরনের সেল ছিল, মনে পড়ে কিনা? ইন্টারস্টিশিয়াল সেল, যে সেলগুলো প্রয়োজনে যে কোনো সেল তৈরি হতে পারে। স্টেম সেল কথাটা, স্টেম সেল মানে এটাই বোঝায় একটা সেল তার প্রয়োজন অনুসারে যে কোনো কিছু তৈরি করতে পারে। মানে একটা সেল থেকে এই একটা সেল প্রয়োজনে তোমার লোহিত রক্তকণিকা তৈরি করতে পারে, প্রয়োজনে শ্বেত রক্তকণিকা, গুণচক্রিকা, যা ইচ্ছা তাই তৈরি হতে পারে। বুঝতে পারছো কিনা? তাহলে আমরা এটাকে বলবো স্টেম সেল। এই হেমাটোপয়েটিক স্টেম সেল কথা মানে এখান থেকে কি তৈরি হবে? রক্ত তৈরি হবে, রক্ত কণিকাগুলো। দেখো এখানে তোমার বোঝার কিছু নাই, মানে তোমার বুঝতে হবে, আমাদের জাস্ট আমি লেখার জন্য লিখছি। এটা হচ্ছে তোমার কমন মায়োলিড প্রোজেনেটর, আর এটা হচ্ছে তোমার কমন লিম্ফোয়েড প্রোজেনেটর। এটা তো লাগবে না। দেখো আমরা এই যে রক্ত কণিকা যে স্টেম সেল থেকে সেপারেট হয়ে যায়, কিভাবে আলাদা হয় জাস্ট এটা দেখো। এখান থেকে কি তৈরি হয়? কমন মায়োলিড প্রোজেনেটর আছে, এখান এই সেলগুলো থেকে কি তৈরি হয়? এখান থেকে তৈরি হয় প্রথমে ভাইয়া মেগাক্যারিওসাইট। মেগাক্যারিওসাইট আমরা পড়বো একটু পরে। মেগা মানে বড়, ক্যারিওন মানে বলো, ক্যারিওন মানে হচ্ছে তো নিউক্লিয়াস। আমরা পড়ে আসছিলাম সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। সাইটোকাইনেসিস কি ছিল? সাইটোপ্লাজম বিভাজন, ক্যারিওকাইনেসিস কোষ বিভাজন অধ্যায়ে পড়বা। ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াসের বিভাজন। বাট ক্যারিওন কথার মানে নিউক্লিয়াস। দেখো মেগা ক্যারিওসাইট, সাইট মানে সেল, সাইট কথা মানে কোষ। তাহলে দেখো মেগা মানে বড়, ক্যারিওন মানে নিউক্লিয়াস আর কোষ। তাহলে এমন একটা কোষ যার অনেক বড় নিউক্লিয়াস আছে, এই কোষটা কি তৈরি হয় মধ্যে আসলে জানো? এই থ্রম্বোসাইট। এর আরেক নাম হলো প্লাটলেট, প্লাটলেটস বা অনুচক্রিকা। তাহলে দেখো তো
এখানে বলো এই মেগাক্যারিওসাইট থেকে যেটা হচ্ছে থ্রম্বোসাইট। আমরা এই থ্রম্বোসাইট তৈরির প্রক্রিয়া কি বলতে পারি? থ্রম্বোপয়েসিস। থ্রম্বোপয়েসিস। তারপরে আসো এখানে তৈরি হয় ইলেকট্রোসাইট, এটা মানে আরবিসি বা লোহিত রক্তকণিকা। এটা হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা। তাহলে দেখো তো এই যে ইলেকট্রোসাইট তৈরির প্রক্রিয়া সেটা কি হবে? ইলেকট্রোপয়েসিস। ইলেকট্রোপয়েসিস। তারপরে এখান থেকে আবার তৈরি হয় মায়োলোব্লাস্ট। এই মায়োলোব্লাস্ট থেকে 4 ধরনের রক্তকণিকা তৈরি হয়, যেমন করব নিউট্রোফিল, ইউজিনোফিল, বেসোফিল আর হলো মোনোব্লাস্ট, যেখান থেকে পরবর্তীতে মোনোসাইট, তারপরে হইতেছে ম্যাক্রোফেজ তৈরি হয়। তার মানে এরা সবাই মায়োলোব্লাস্ট। আমরা এই কথা এখানে বলতেই পারি যে এইগুলো তৈরি হওয়া মায়োলোব্লাস্ট তৈরির যে প্রক্রিয়া তার নাম কি হবে? মায়োলোপয়েসিস। মায়োলোপয়েসিস। এরা সবাই শ্বেত রক্তকণিকা, এরা যারা আছে সবাই কি শ্বেত রক্তকণিকা। এই জন্যই শ্বেত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? মায়োলোপয়েসিস। ভাই আমরা তিনটা জিনিস শিখে তো, ও রক্ত তৈরির প্রক্রিয়া হিমাটোপয়েসিস, লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া ইলেকট্রোপয়েসিস, কারণ ইলেকট্রোসাইট মানে লোহিত রক্তকণিকা। তারপর দেখো থ্রম্বোসাইট তৈরির প্রক্রিয়া বা অণুচক্রিকা তৈরির প্রক্রিয়া তার নাম কি? থ্রম্বোপয়েসিস। শ্বেত রক্তকণিকা তৈরির প্রক্রিয়ার নাম কি? মায়োলোপয়েসিস। বা শ্বেত রক্তকণিকার কিন্তু আরেকটা নাম আছে লিউকোসাইট, এই জন্য এর আরেকটা নাম হয় লিউকোপয়েসিস। আমরা ডিটেইলসে পড়বো এর পরবর্তী ক্লাসে, যখন আমরা এই মায়োলো কি বলা হয় ডব্লিউবিসি পড়বো, বিস্তারিত আলোচনা করব তখন। তারপরে আমরা আসি, বুঝলাম ভাই এই যে রক্তকণিকা তৈরি হচ্ছে। ও আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, এই যে কমন লিম্ফোয়েড প্রোজেনিটর যেখান থেকে আসে, এখান থেকে মূলত লিম্ফোসাইট তৈরি হয়। সবগুলো লিম্ফোসাইট দেখো তো এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল। তুমি এটা মানে যারা নতুন শুরু করতেছো আর কি, ফার্স্ট ইয়ারে আসো, তারা হয়তো বুঝবে না, বাট সেকেন্ড ইয়ারে বোঝার কথা। ন্যাচারাল কিলার সেল এটা মূলত এক ধরনের লিম্ফোসাইট। এটা তোমার গ্র্যানুলার লার্জ লিম্ফোসাইট, কি বড় হতো। তারপরে অ্যাবলিসপন, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এরা সবাই মূলত লিম্ফোসাইট তৈরি হয়। তাহলে লিম্ফোসাইট তৈরির প্রক্রিয়ার নাম কি? লিম্ফোপয়েসিস। দেখো তো ইলেকট্রোসাইট তৈরির প্রক্রিয়ার নাম ইলেকট্রোপয়েসিস, থ্রম্বোসাইট তৈরির প্রক্রিয়ার নাম থ্রম্বোপয়েসিস, মায়োলোব্লাস্ট বা শ্বেত রক্তকণিকা তৈরির প্রক্রিয়ার নাম মায়োলোপয়েসিস বা আরেকটা নাম আছে লিউকোপয়েসিস, আর লিম্ফোসাইট তৈরির প্রক্রিয়ার নাম লিম্ফোপয়েসিস। বুঝলাম ভাই রক্তকণিকা তৈরি হচ্ছে স্টেম সেল থেকে তৈরি হচ্ছে, তাই না? এই স্টেম সেল থেকেই তৈরি হচ্ছে হেমাটোপয়েসিস প্রক্রিয়া। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে কোন কোন অঙ্গ থেকে ভাই রক্ত তৈরি হয়, তাই না? আমাদের শরীরের কোন অঙ্গ থেকে রক্ত তৈরি হয় জানা দরকার না ভাই? অবশ্যই দরকার। এখন দেখো আমরা যখন এখন অ্যাডাল্ট আছি, যে আমাদের হাড় থেকে তৈরি হচ্ছে না, রেড বোন মেরু, সহজ কথা, এখন রেড বোন মেরু থেকে তৈরি হচ্ছে। ভাই আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম, যখন আমাদের হাড় তৈরি হয় না, একেবারে ভ্রূণ কেবল নিষেক হয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে গেছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ, তো রক্তপিণ্ড যখন যখন আমাদের হাড়ই গঠন হয় না, তখন কই থেকে আসছে ভাই? তখন একেবারে শুরুতে সর্বপ্রথম রক্ত তৈরি হয় মুছে দিলাম ভাই, সর্বপ্রথম রক্তকণিকা বা রক্ত তৈরি হয় মূলত সেটা আরবিসি বা লোহিত রক্তকণিকা, সেটা হচ্ছে ইয়ক সাইট বা কুসুমথলি থেকে। কুসুমথলি, এখান থেকে সর্বপ্রথম কি হবে রক্ত তৈরি হয়, স্পেশালি সেটা আরবিসি আর কিছু না। তারপর দেখো তার এটা একবার নিষেকের 1 সপ্তাহ পর থেকে, কুসুমথলি থেকে তার 2 সপ্তাহ 8 সপ্তাহ পর যখন তোমার ই তৈরি হয় লিভার যখন তৈরি হয় যকৃৎ, তখন লিভার থেকে কুসুমথলি থেকে, তারপর কুসুমথলি কাজ শেষ, লিভার তৈরি হওয়ার পর কুসুমথলি আর কি করে না, এটা শেষ, পর লিভার, তার 1 সপ্তাহ পরে স্প্লিন থেকে তৈরি হবে, কি 1 সপ্তাহ না 1 মাস আর কি, স্প্লিন 2.5 মাস পর্যন্ত। তারপরে স্প্লিন থেকে, স্প্লিনের পর তখন কি হয় জানো, এই স্প্লিন থেকে যখন রক্তকণিকা তৈরি হয়, এরপরে আমাদের তোমার বোন কি বলা হয়, বোনস তৈরি হওয়া শুরু হয়, বুঝছো ভাই? বোনস তৈরি হওয়া শুরু হয়, তখন বোনস থেকে সকল বোনস থেকে কি হয় রক্ত তৈরি হয়। আমাদের সকল বোনস, অল বোনস, সব বোনস থেকে কি হবে রক্তকণিকা তৈরি হওয়া শুরু হয়। তারপরে আমাদের আবার লিম্ফ নোড থেকে,
লিম্ফ নোড থেকে রক্ত তৈরি হয়। তাহলে দেখো কুশনথলি থেকে পরে লিভার, স্প্লিন থেকে আস্তে আস্তে সকল বোনস থেকে লিম্ফ নোড। যখনই তোমার জন্মগ্রহণ হয়ে যায়, জন্মগ্রহণের পরে, ঠিক জন্মগ্রহণের পরে কুশনথলি তো আগে বাড়তেছে, জন্মগ্রহণের সময় লিভার থেকে তৈরি হয় না, কুশনথলি বা স্প্লিন তো 7 মাস পর থেকে বন্ধ হয়ে যায়, স্প্লিন থেকে তৈরি হয় না। তারপর বোনস, বাচ্চা অবস্থায় সকল বোনস থেকে তৈরি হয়, সকল হাড় সকল হাড় রেড বোন মেরু থেকে তৈরি হবে। বাচ্চা অবস্থায় থাইমাস থেকে তৈরি, বাচ্চা অবস্থায় বাচ্চাদের থাইমাস গ্ল্যান্ড থাকে, এই থাইমাস গলায় না, থাইমাস গ্ল্যান্ডের কি আছে টি লিম্ফোসাইট তৈরি হয় এখান থেকে। তার মানে আর থাইমাস গ্ল্যান্ড পরে আমরা এখানে কি পড়ব, সকল হাড় থেকে তৈরি হচ্ছে, থাইমাস গ্ল্যান্ড থেকে তৈরি হচ্ছে, আর তৈরি হবে আমাদের লিম্ফ নোড থেকে। আচ্ছা বাচ্চা লিম্ফ নোড থেকে সারা জীবনে তৈরি হয়, এখান থেকে যে শুরু হয়েছে এটা সারা জীবনে তৈরি হবে, কিন্তু বিশেষ করে প্রাপ্তবয়স্ক অবস্থা পর্যন্ত, মানে যখন বাচ্চা মোটামুটি 20-25 বছর হয়ে যায় তখন কিন্তু আবার সকল বোনস থেকে তৈরি হয় না, শুধুমাত্র রেড বোন মেরু যেখানে পাওয়া যায়, লম্বা লম্বা যে বোনস গুলো আছে 30 বছরের পরে মাত্র 4-5টা বোনস থেকে, যেমন তোমার পেলভিস থেকে, ক্রেনিয়াম থেকে, স্টার্নাম থেকে, তারপর ভার্টিব্রা থেকে, এই কয়টা জায়গা থেকে রক্ত তৈরি হয়। তাহলে দেখো একেবারে মায়ের পেটে থাকা অবস্থায় কুশনথলি, লিভার, স্প্লিন এগুলো থেকে, বোনস থেকে, লিম্ফ নোড থেকে সারা জীবনে তৈরি হয়, থাইমাস থেকে কিশোর অবস্থা পর্যন্ত তৈরি হয়, যতদিন থাইমাস ভর্তিতে থাকে। ঠিক আছে, তাহলে এই কয়টা আমরা নেওয়ার করব। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে কুশনথলি, লিভার, স্প্লিন আর হাড়, রেড বোন মেরু প্রতি সেকেন্ডে প্রায় 26 লক্ষ আরবিসি তৈরি হয়, একদিনে প্রায় সেটা 1 বিলিয়ন থেকে 10 বিলিয়ন পর্যন্ত আরবিসি তৈরি হতে পারে, সংখ্যক ধ্বংস হয়ে যায়। তারপর আমরা এখানে আসি, আমরা এটা তো পড়ে ফেলাম, এখানে আর বেশি কিছু পড়ার নাই। এখন রক্তের গঠন আমরা দেখব, রক্তে কি কি আছে, রক্ত কি কি উপাদান নিয়ে গঠিত, জাস্ট এটা দেখব, রক্তের গঠন। ওকে, এখন তুমি দেখো তো হ্যাঁ, রক্ত যদি আমরা কি করি, টেস্ট টিউবে নিয়ে খুব জোরে ঘোরাই, মানে প্রতি মিনিটে 3000 বার যদি ঘোরাই, এই স্পিডে আর কি, হ্যাঁ 3000 আরপিএম, প্রতি মিনিটে 3000 বার যদি ঘোরাই, মানে এরকম স্পিডে মাত্র 30 বার যদি ঘোরে, খুব বেশি না, অল্প কয়েকটা বার যদি ঘোরে আমরা, তাহলে আমরা কি দেখবো জানো, তোমার এদের ভর অনুসারে আলাদা হয়ে যাবে, হালকা উপরে চলে যাবে আর ভারীটা নিচে চলে আসবে, তাই না? আমরা যদি একটা টেস্ট টিউব দেখি, যে টেস্ট টিউবটা, এটা যদি টেস্ট টিউব হয় তাহলে তুমি দেখবে এখানে একেবারে হালকা অংশটা, আমি এখান থেকে একটু আলাদা করি, খুব যে হালকা অংশটা এটা উপরে থাকবে, আমরা যেটাকে বলতেছি প্লাজমা, আর একটা অংশ থাকবে নিচে গাঢ় লাল হবে, আর এই মুহূর্তে লাল কালি নেই, ওকে আমরা একটু সবুজে দেখালাম, এটা দুইটা লেয়ার, নিচে ভারী লেয়ারটা বা রক্তকণিকার যে লেয়ারটা থাকবে সেটার নিচে আমরা এটাকে, এখানে হচ্ছে 45%, এটা মূলত 44% আরবিসি, এটা হলো 1% আর 55%, এটা আলাদা হবে। তাহলে দেখো রক্তের মূলত দুই ভাগে ভাগ করা যায়, নিচে রক্তকণিকা আর উপরে তোমার প্লাজমা একটা অংশ, তাই না, হালকা হলুদ বর্ণের। তাহলে রক্তকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা কি প্লাজমা আর রক্তকণিকা। প্লাজমা কত পার্সেন্ট? 55%, রক্তকণিকা কত পার্সেন্ট ভাইয়া? 45%। আমরা এর একটু ডিটেইলসে পড়ব, যে প্লাজমা আসো, প্লাজমা বা রক্ত রস বলা হয়। এই প্লাজমা কি কি আছে ভাইয়া? প্লাজমা যেহেতু হালকা অংশ, অনেক বেশি পানি থাকে, সেই পানির পরিমাণ কত জানো ভাইয়া? 90 থেকে 92%, অনেক বেশি, 90 to 92%, অনেক বেশি পানি থাকে। এখন দেখো এই পানিটা কই থেকে আসে? সহজ কথা, আমাদের শরীর ম্যাক্সিমাম অংশ পানি খায়, সেই পানিতে, কিন্তু পানিটা রেগুলেট কে করে? আমাদের ব্রেইনের হাইপোথ্যালামাস, কতটুকু পানি থাকা প্রয়োজন এটা নিয়ন্ত্রণ করবে কে ভাইয়া? হাইপোথ্যালামাস। এখন বইতে নিয়ন্ত্রণ করলে এতটুকু থাকা প্রয়োজন, এখন এর চেয়ে কম আছে তাহলে বাড়াবে কে? বেশি আছে কমাবে কে? মানে তোমার
মেইনটেইনটা কে করবে? মেইনটেইন করবে কিডনি। তাহলে দেখো রেগুলেট যে করতেছে সে হলো হাইপোথ্যালামাস, মেইনটেইন করবে কি কিডনি। তারপরে আমরা কি পাবো? প্লাজমায় প্লাজমা প্রোটিন। এখন প্লাজমা প্রোটিন কি ভাই? মানে যে সকল প্রোটিন প্লাজমায় থাকে তারাই প্লাজমা প্রোটিন। শেষ, এখন অ্যানসার শেষ। এখন আসে প্লাজমা প্রোটিন গুলো কি কি? দেখো তো ভাই, অ্যালবুমিন আছে, গ্লোবিউলিন, পলসম্বি, ফাইব্রিনোজেন, এই চার ধরনের প্লাজমা প্রোটিন পাওয়া যায়। অ্যালবুমিন সবচেয়ে বেশি পাওয়া যায়, কি অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোটিন, ফাইব্রিনোজেন। এর কত পার্সেন্ট জানো ভাইয়া? 7.5%। প্লাজমা প্রোটিন 7.5%, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোটিন আর ফাইব্রিনোজেন। এই যে দুইটা, এই দুইটা তোমার ক্লট তৈরি করে, রক্ত জমা বাঁধায়, রক্ত জমা বাঁধায়। এই যে অ্যালবুমিন ছোট, একেবারে খুব ছোট প্রোটিন, অনেক বেশি পরিমাণে থাকে এটা। আর যে গ্লোবিউলিন, এই গ্লোবিউলিনটা আবার তিন ধরনের, সেটা হলো আলফা, বিটা আর গামা। গ্লোবিউলিন তিন ধরনের, আলফা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন, গামা গ্লোবিউলিন। এখন কোশ্চেন ভাইয়া, এই যে প্লাজমা প্রোটিন গুলো কে তৈরি করে? সকল প্লাজমা প্রোটিন তৈরি করবে কে? যকৃৎ, আমাদের লিভার। আমাদের শরীরে যত প্লাজমা প্রোটিন আছে সকল প্লাজমা প্রোটিন তৈরি করবে কে? আমাদের যকৃৎ বা লিভার। অ্যাকসেপ্ট। এই কথাটা আমি এখানে লেখা দরকার, আমার একটা লিখে দেই। কোথায় লিখব বলো তো? উপরে লিখি, এখানে লিখি, সকল প্লাজমা প্রোটিন তৈরি হয় লিভার থেকে বা যকৃৎ থেকে। ব্যতিক্রম গামা গ্লোবিউলিন। দেখো সকল প্লাজমা প্রোটিন তৈরি হয় কোথা থেকে? যকৃৎ থেকে। একটাই ব্যতিক্রম, তার নাম হলো গামা গ্লোবিউলিন। এই জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন কোশ্চেন, এই গামা গ্লোবিউলিন তাহলে কই থেকে তৈরি হয়? মানে গামা গ্লোবিউলিন তৈরি হবে এই যে বি লিম্ফোসাইট যেটা আছে, বি লিম্ফোসাইট, এটা যখন একটু ম্যাচিউর হয় তখন আমরা প্লাজমা কোষ বলি। এই বি লিম্ফোসাইট থেকে তুমি গামা গ্লোবিউলিন আরেকটা নাম আছে, আরেকটা নাম, দুইটা নাম আছে। একটা হলো ইমিউনোগ্লোবিউলিন, দেখি লিখে দেন নিচে তোমার, আরে এখানে দেখি, জানো গামা গ্লোবিউলিন। এইটার আরেকটা নাম হচ্ছে ইমিউনোগ্লোবিন। এর আই যেটা প্রকাশ করে ইমিউনোগ্লোবিন। আবার আমরা এটাকে বলি অ্যান্টিবডি। এই সবগুলো কিন্তু একই জিনিস। এর উৎপত্তি কোথায়? প্লাজমা কোষ থেকে, প্লাজমা সেল থেকে তৈরি হয়। এইটা আবার 5 প্রকার, আমরা একাদশ অধ্যায়ে পড়ব, দশম অধ্যায়ে পড়ব, প্রতিরক্ষা। এই অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিন এর 5 প্রকার। এ, ইমিউনোগ্লোবিন জি, ইমিউনোগ্লোবিন এম, এগুলো পরে পড়ব আমরা। তারপরে আসো, আমরা এখানে কি পড়লাম বলো তো? এই প্লাজমা, রক্তের 55% প্লাজমা, 45% রক্তকণিকা। প্লাজমার ক্ষেত্রে পানি 90 থেকে 92%, প্লাজমা প্রোটিন 7.5%, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোটিন, ফাইব্রিনোজেন। সকল প্লাজমা প্রোটিন তৈরি হয় কই থেকে? যকৃৎ থেকে। ব্যতিক্রম একটা, তার নাম হলো গামা গ্লোবিউলিন। ঠিক আছে? এই গামা গ্লোবিউলিন তাহলে কে তৈরি করবে? সে তৈরি করবে কি ভাইয়া? প্লাজমা কোষ বা বি লিম্ফোসাইট, তুমি যাই বলো। এই গামা গ্লোবিউলিনের আর কি নাম আছে? অবশ্যই নাম আছে ভাইয়া ইমিউনোগ্লোবিন বা অ্যান্টিবডি। আমরা ডিটেইলস পড়ব দশম অধ্যায়ে। তারপরে আসি, এটা আমার প্লাজমা শেষ। ওকে, ও সরি, প্লাজমা আর কি পাওয়া যায়? আর তো অনেক কিছু থাকে, যেমন হরমোন থাকে, নাইট্রোজেন করতে পর্যাপ্ত পদার্থ থাকে, বিভিন্ন ধরনের আয়ন থাকে। এখানে কিছু মনে রাখা লাগবে,
একটা জিনিস মনে রাখতে পারলে ভালো, সেটা হলো নাইট্রোজেন গ্রুপ তো বর্জ্য পদার্থ। বইয়ের ছক আকারে দেওয়া আছে, আমি পুরো নাম বলে দেই। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া, হাইপোজ্যান্থিন। ছয়টা। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া, এই পাঁচটা বইয়ে দেওয়া আছে। আরেকটা ওয়ার্ড তুমি লিখবা, সেটা হলো হাইপোজ্যান্থিন। ওকে, তাহলে আমাদের প্লাজমা এখানে শেষ। আমরা তারপরে আসি রক্তকণিকা। হালকা করে দেখো ভাই, রক্তকণিকা 55%। তিন ধরনের রক্তকণিকা থাকে, আরবিসি বা লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা থাকবে। আর আমরা জানি লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়ার নাম কি? ইরিথ্রোপয়েসিস। কারণ আরেকটা নাম ইরিথ্রোসাইট। ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসেল, এর নাম কেন এটা? কারণ এটা দেখতে সাদা বা বর্ণহীন হয়। হোয়াইট ব্লাড কর্পাসেল বা সেল। দেখো রক্তকে রক্ত কোষ না বলে কণিকা বলা হয়েছে, কারণ কি জানো? রক্ত নিজে নিজে রেপ্লিকেট করতে পারে না। রক্ত একটা রক্ত কণিকা একটা রক্ত কণিকা তৈরি করতে পারে না, এদের সম্পূর্ণ উৎপত্তি হতে লাগে, কোষ বিভাজন ঘটে না, বুঝছো? অনেকের তো নিউক্লিয়াস নেই, এটা নিউক্লিয়াস নাই, এটা নিউক্লিয়াস নাই, কিন্তু এই কারণে কি হয় না? একে রক্ত কোষ না বলে কণিকা বলা হয়। তাহলে দেখো তিনটা: লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা বা লিউকোসাইট বলা হয়, আর প্লাটিনেট, আরেকটা অনুচক্রিকা, আরেকটা থ্রম্বোসাইট। আমরা যেটা এখানে পড়ে আসছিলাম থ্রম্বোপয়েসিস, মেগাকিলোসাইট থেকে তৈরি হয়েছে। এখন তুমি আসো এই ডব্লিউবিসি আরো দুই ভাগে ভাগ হয়। ডব্লিউবিসি সাইটোপ্লাজমে দানা আছে নাকি দানা নাই? দানা থাকলে দানাদার, দানা নাই অদানাদার। তাহলে দেখো তো এই দানাদারদের কি হয়? সাইটোপ্লাজমে দানা থাকে, বুঝছো? গ্র্যানিউল, দানা কিন্তু ছোট ছোট গ্র্যানিউল আর কি। আমরা এখানে এই ক্ষেত্রে নিউক্লিয়াস, এদের নিউক্লিয়াসটা আবার খণ্ডযুক্ত। যারা দানাদার তাদের সবার নিউক্লিয়াসটা খণ্ডযুক্ত। যেমন এইটা তোমার 2 থেকে 5 খণ্ড নিউক্লিয়াস। নিউট্রোফিলের ইউসিনোফিলের 2 খণ্ড বিশিষ্ট, বেসোফিলের 2 খণ্ড বিশিষ্ট। এটার কোনো বর্ণ নাই। নিউট্রোফিল এটা কোনো কালার দেয় না। ইউসিনোফিল লাল কালার দেয়, বেসোফিল দেয় নীল কালার। ফিল মানে আকর্ষণ। ধরুন দেখো দানাদার কারা? যারা দানাদার সবাইকে কি করা যায়? ফিল করা যায়। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। এই প্রশ্ন বারবারই আসছে, দুইবার আসছে, কারণ দুইবার আসছে মেডিকেলে, যে নিচের কোনটি দানাদার রক্তকণিকা বা দানাদার সাথে রক্তকণিকা নয়। তাহলে দেখো ফিল বাদে যা থাকবে সেটাই। তাহলে অদানাদার, অদানাদার কি? সাইটোপ্লাজমে কোনো দানা নাই। আরেকটা কাহিনী, এদের নিউক্লিয়াসে কোনো খণ্ড নাই, যেমন মনোসাইট আর লিম্ফোসাইট। ঠিক আছে ভাইয়া? দেখো মনোপ্লাস্ট থেকে এসে মনোসাইট, এই মনোসাইট থেকে পরে ম্যাক্রোফেজ তৈরি হয়, ফ্যাগোসাইটোসিস করে, আর হলো লিম্ফোসাইট। ঠিক আছে, আমরা তাহলে কি পড়লাম এখানে? এটা মনে রাখা লাগবে সবটা।